shareholder, other stakeholder, they need the audit report to fulfill the statutory requirement. Since it is statutory requirement as well as it is the requirement other also, government there are some obligation, some requirement of audit report, like tax authority চায়, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি চায়, ইন্স্যুরেন্স অথরিটি চায়, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চায়, জয়েন্ট স্টক রেজিস্টার চায়, বাংলাদেশ ব্যাংক চায়, যে কোনো ব্যাংক চায় ফর ল্যান্ডিং দ্য মানি. So that there are many purpose of audit, purpose, statutory requirement for the audit report. That's why it is needed. That's why it is needed. That's why practitioner practicing the audit, these services, because there is so many user who require the practitioner's report, that is assurance report or audit report. সো দ্যাট আমরা যেটা বলার চেষ্টা করছি, তাহলে এই যে কারণগুলা, যে যার প্রয়োজনীয়তা তৈরি হয়, সে করে কি প্র্যাকটিশনারের কাছে কমিউনিকেট করে, প্র্যাকটিশনার সেই কমিউনিকেশনটা একটা অফিসিয়াল কমিউনিকেশনের রূপ নেয়। এই কমিউনিকেশনটা ইজ নট এ আনঅফিসিয়াল, ইনফর্মাল না, একটা ফর্মাল কমিউনিকেশন করে প্র্যাকটিশনার justify correct himself, justify himself that he has the qualification, and etc., and an ethical ground. He also considered the appointment, the proposal uh, uh, regarding ethical ground. যদি তার সবকিছু ম্যাচ করে, এভরিথিং ম্যাচ করে, অনলি ইথিক্যাল গ্রাউন্ডে সে সবকিছু ত্যাগ করে দিতে পারে। এটা বাস্তব জীবনে অনেকের জীবনে এই ধরনের ঘটনা প্র্যাকটিক্যালি ঘটে থাকে। অনেক সম্ভাবনা, অনেক অপরচুনিটি বা অনেক মিস অপরচুনিটি, মানুষ অপরচুনিটি কস্ট বা অপরচুনিটি গেইন ও লস মানুষ রিসিভ করে, অপরচুনিটি লসও রিসিভ করে, অর অপরচুনিটি গেইন আপনার স্যাক্রিফাইস করে ডিউ টু ইথিক্যাল গ্রাউন্ড, মোরাল গ্রাউন্ড, যে না এটা করলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে, আমি এটা করব না, এই সুবিধাটা নিব না, এই অপরচুনিটি লস হোক আমার, হোক লসটা হোক, সে এটাকে রিসিভ করে নেয়, বা অপরচুনিটি গেইনটাকে স্যাক্রিফাইস করে ডিউ টু ইথিক্যাল গ্রাউন্ড। প্র্যাকটিশনারও দেখে ইফ হি হ্যাজ দ্য he has the requisite qualification, requisite manpower, requisite experience, but ethically এই কাজটা করা তার জন্য জাস্টিফাইড না, as per policy of the ICAB, as per policy of the IFAC, or as per policy of the other rules and regulation. In that ground he reject the proposal. যদি সে রিজেক্ট, যদি ইথিক্যালি যদি এটা ভায়াবল হয়, তাহলে হি অর শি প্র্যাকটিশনার উইল অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। প্র্যাকটিশনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে। যখনই সে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে, তখন সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভেরিফাইয়ের কাজটা করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভেরিফাই করতে পারে। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভেরিফাই করার পূর্বে সে কি করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে জানে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে জানা মানে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি কেমন আছো, কি করতেছো, কিভাবে তৈরি হচ্ছ, তোমার পলিসিটা কি, তোমার রুলস এন্ড রেগুলেশনটা কি, সে কিছু বলতে পারবে? কিছুই বলতে পারবে না। দ্যাটস ওয়াই there is a responsible person, there is a responsible person who is responsible to prepare the financial statement. তাহলে এই ট্রাইপার্টির একটা যোগ সাজক হয়, ট্রাইপার্টির একটা কমিউনিকেশন। ও প্র্যাকটিশনারের সাথে যখন ইউজার এবং প্র্যাকটিশনারের তার ফর্মাল কমিউনিকেশনটা শেষ হয়ে যায়, তখন প্র্যাকটিশনার রেসপন্সিবল পার্টিজের কাছে যায় রিগার্ডিং টু নো অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নেওয়ার পরে জন্য সে কি কি জিনিস দেখে, সে কোন অর্গানাইজেশনের, কোন নেচার অফ বিজনেসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখতেছে, সে সেই অর্গানাইজেশনের রিস্কটা কি, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিস্ক গুলা কি কি, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মেটেরিয়ালিটিটা কি কি, ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন্টারনাল কন্ট্রোল পলিসিটা কি, এইটা জানা, এটা দেখা মানে বোঝা যায় তাহলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে প্রিপারেশন হচ্ছে, অর্গানাইজেশন সম্পর্কে একটা ধারণা নিতে হয়। তাহলে অডিটরের উচিত বিফোর স্টার্টিং দ্য অডিট, অর্গানাইজেশন সম্পর্কে জানা, অর্গানাইজেশনের
পলিসি সম্পর্কে জানা। দ্যাট ইজ কল দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ এন এন্টিটি, আন্ডারস্ট্যান্ডিং অফ এন এন্টিটি করতে হয়। তারপরে কি করে অডিটর এই আন্ডারস্ট্যান্ডিং অফ এন এন্টিটি যখন জানতে পারে একটা অর্গানাইজেশন সম্পর্কে অডিটর, অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে সে যখন knowledgeable হয়, then he can prepare the audit plan, prepare the audit strategy, then he can controlling the audit. Controlling, that is the key, যে অ্যাকর্ডিং টু অডিট প্ল্যান সে অডিটটাকে কন্ট্রোল করা, অডিটের কাজটা করা, এটা এটা সে করতে পারে। এটা করতে পারলে সে তখন কি কি ডকুমেন্ট তাকে কালেক্ট করতে হয় সেটা সে নির্ধারণ করতে পারে। সে হি ক্যান স্পেসিফাই দ্য হুইচ ডকুমেন্ট হি কালেক্ট, হুইচ ইনফরমেশন he collect at the time of audit, what is his requirement. Document should be qualitative এবং quantitative, appropriate, sufficient and appropriate হতে হবে। সে এই ডকুমেন্ট থেকে এভিডেন্স কালেক্ট করে, এভিডেন্স কালেক্ট করে বেসড অন এভিডেন্স হি কন্ডাক্ট দ্য অডিট, বেসড অন এভিডেন্স হি ড্রাফট দ্য রিপোর্ট, হি ড্রাফট দ্য রিপোর্ট। তাহলে রিপোর্টটা কিভাবে করা হয়? রিপোর্টটা দুই ভাবে করা হয়, একটা হলো কোয়ালিফাইড অর মডিফাইড ওপিনিয়ন, আরেকটা হলো আনকোয়ালিফাইড ওপিনিয়ন। Unqualified opinion mean auditor will not get, does not get any material information about, negative material information about the financial statement that he can put into the report. সে রিপোর্ট করতে পারার মতো কোনো মেটেরিয়াল ইনফরমেশন পায় নাই about financial statement লেখার মধ্যে। That's why this is auditor become unqualified to say something about the financial statement. That is he agreed, auditor agreed that financial statement exhibits true and fair view. তাহলে আমরা যখন আপনার যদি অডিট রিপোর্টটা দেখেন, অডিট রিপোর্টটা অলওয়েজ আমরা তিনটা প্যারা যদি আপনারা দেখেন অডিট রিপোর্টের, আপনারা যারা যারা অডিটের কাজটা করেন দেখছেন, তারা আজকা আগামীকালকা ফার্মে যে আপনার ফার্মে যান, ইউ ওপেন এন অডিট অ্যাকাউন্টস, ইউ ওপেন এ রিপোর্ট অ্যান্ড রিড থ্রোলি। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ নো what you are reading, what you are writing in the audit opinion, if you understand it, you can cover the 50% your syllabus. যে আমরা অডিট ওপিনিয়নে যেই কথাটা লিখি যে আমরা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করছি, management are responsible to prepare the financial statement, we are responsible to give the opinion about the financial statement, we have conduct the audit on test basis checking in accordance with the international auditing standard। এই যে আমরা কথাটা লিখি, এই এই কথাটা লেখার জন্য আমার তখন আমি ইন আওয়ার অপিনিয়ন দেন আমি কিভাবে আমার স্কোপটাকে, আমার রেসপন্সিবিলিটিটাকে আমি ডিটারমাইন করে নিচ্ছি। আফটার ডিটারমাইনিং মাই স্কোপ and limitation and duties and responsibility, then I express my opinion, and that types of opinion is the concluded opinion. That's why it is assurance, concluded opinion। আর আমি approximate opinion না, this is not a this is my opinion, I have expressed my opinion approximately to that financial statement, approximately true and fair way। এটা আমি বলছি না, আমি সার্টেনলি বলছি যে এর বাইরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট exhibits true and fair view, আমি এটা সার্টেনলি বলছি। দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কনক্লুডেড ওপিনিয়ন। এই অপিনিয়নটা ড্র করছি বেসড অন মাই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কারণ বিকজ আই এগ্রিড উইথ দ্য ম্যানেজমেন্ট। আমি কিন্তু ফার্স্ট বলে নিচ্ছি ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং অথবা বাংলাদেশ অডিটিং অ্যাকাউন্টিং অথবা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথবা অথবা অন্য যে রুলস এন্ড রেগুলেশন দ্বারা তৈরি, সেটা রেসপন্সিবল টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা বলে নিচ্ছি, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ম্যানেজমেন্ট রেসপন্সিবল করছে, প্রিপারেশনে রেসপন্সিবল করছে, তারা যে ঠিক মতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপারেশন করছে, এটা আমি এগ্রি করে নিচ্ছি আমার ওপিনিয়নে। দ্যাট ইজ আমি কোনো তাদের বিরুদ্ধে কোনো কিছু বলার যোগ্যতা অর্জন করা। দ্যাটস ওয়াই I am not qualified to say anything about the financial statement. That's why this is called unqualified opinion. এটা unqualified opinion।
আর আমি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে কিছু বলার কোয়ালিফিকেশন পাইতাম, কিছু বলার যোগ্যতা অর্জন করতাম, তাহলে আই বিকাম কোয়ালিফাইড টু সে সামথিং অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড দ্য কোয়ালিফাইড ওপিনিয়ন বা মডিফাই। আই ক্যান মডিফাই মাই ওপিনিয়ন। Otherwise, I have to agree with the management responsibility. That management has prepared the financial statement as per accounting standard, as per uh, 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 international financial reporting standard, অথবা others rules and regulation. So that I don't have any opinion about the responsibility of the management, about the responsibility of the management regarding the preparation of financial statement. So that is my opinion is that the financial statement exhibits true and fair view. That is the nature of the unqualified form. এভিডেন্সের উপর ভিত্তি করে অডিটর যখন স্যাটিসফাইড হয়, he become reasonably satisfied that financial statements are free from material misstatement, error free, material misstated na financial statement, material misstated na, then auditor say give the opinion the financial statement exhibits true and fair view. দ্যাটস ওয়াই আমরা এটাকে আনকোয়ালিফাইড ফর্ম অফ ওপিনিয়ন বলি। আর মডিফাইড ফর্ম অফ ওপিনিয়ন আমরা ওই দিন আলোচনা করছি, তিনটা ভাগে দেওয়া যেতে পারে: অ্যাডভার্স ওপিনিয়ন, তারপরে হলো ডিসক্লেইমার ওপিনিয়ন, অ্যাডভার্স ওপিনিয়ন, লিমিটেশনস অফ স্কোপ। আমরা এটার এক্সাম্পল অ্যাডভার্সটা যেটা হচ্ছে আমি নেগেটিভ ওপিনিয়ন দেওয়া, ডিসক্লেইমার যেটা হচ্ছে আমি কোনো অপিনিয়নই দিতে পারছি না, এই ধরনের কোনো কিছু সিচুয়েশন অ্যারেজ করতেছে। আর মডিফিকেশন হলো আমি জাস্ট আই গিভ মাই ওপিনিয়ন বাট টু মডিফাই সামথিং, টু এমফাসাইজ ম্যাটার হতে পারে, স্কোপ লিমিটেশনস হতে পারে, বা লিমিটেশনস অফ স্কোপ ইয়ে করে সেটাকে আমি মডিফাই করে দিতে পারি। যে বলতে পারি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু এন্ড ফেয়ার ভিউ, বাট debtors is not agreed with the অ্যাকাউন্টস ব্যালেন্স, বা ইনভেন্টরির ভ্যালুয়েশন ঠিক না, বা অ্যাসেটের ভ্যালুয়েশন ঠিক না, বা ক্যাশ ফ্লো ঠিক না, হোয়াট এভার দ্য ইকুইটি স্টেটমেন্ট ঠিক না, এই ধরনের যদি কোনো মেটেরিয়াল ইরর থাকে, সাবস্টেন্সিয়াল বা মেটেরিয়াল মিসস্টেটমেন্ট থাকে ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট which cannot eliminated or reduce at the time of audit, in that case auditor can modify his opinion, but in other case financial statement exhibits true and fair view। মানে ডিসক্লেইমার ওপিনিয়ন যেটা হচ্ছে অডিটর এমন একটা সিচুয়েশনে পড়ে, সাপোজ আপনি যদি আমাকে আমাকে সম্পর্কে যদি বলা হয়, আমি যদি এখন ভিডিওটা অন করি, তাহলে আপনি বলবেন যে আমার সম্পর্কে যদি বলা হয়, তাহলে মডিফাইড ওপিনিয়নের তিনটা স্কোপ হতে পারে। কি একটা স্কোপ হইতে পারে, ডিসক্লেমারটা কি হবে, আমি লেকচারারকে দেখি নাই, স্যারকে দেখি নাই, তো সো আমি ওনাকে কিছু বলতে পারবো না, আমার ওনার সাথে সাথে উনি ভিডিও অফ করা ছিল, অতএব ওনাকে দেখি নাই, আমি কিছু বলতে পারবো না। এটা হলো ডিসক্লেইমার ফর্ম অফ ওপিনিয়ন। আর অ্যাডভার্স ওপিনিয়নটা কি হইতে পারে, অ্যাডভার্স ওপিনিয়ন স্যার যেভাবে দেখার কথা ছিল সেইভাবে দেখা যায়, নেগেটিভ তাকে, অতএব তার অ্যাপিয়ারেন্স ঠিক ছিল না, তার কথাবার্তা ঠিক ছিল না, এটা হলো অ্যাডভার্স ওপিনিয়ন। আর মডিফাইড ওপিনিয়নটা যেটা যেটা হতে পারে যে আমি স্যারের সব কিছু, স্যারকে দেখেছি ঠিক আছে, কিন্তু চোখ দুইটা দেখা যায়, তার কানটা দেখতে পারি নাই, বা তার নাকটা বাঁকা ছিল, তার মাথার চুল দেখতে পারি নাই, এই যে একটা ইয়াকে মডিফাই করে দেওয়া, এই ধরনের ওপিনিয়নকে লিমিটেশনস অফ স্কোপ বা মডিফাইড ফর্ম অফ ওপিনিয়ন বলা হয়। জি এহসানুল হক বলেন আপনি। স্যার একটা ওপিনিয়ন ছিল, মানে কোশ্চেন ছিল, ক্যান আই আস্ক? বলেন। স্যার অ্যাডভার্স ওপিনিয়নটা কি আমরা বলতে পারি যে আপনি ইয়ের সাথে, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে কোম্পানির ইন্টারনাল ডেটার কোনো মিল নেই, এভাবে বলা যায় অ্যাডভার্স ওপিনিয়নটা?
মানে আবার একটু রিপিট করেন প্লিজ, আবার একটু বলেন। কোম্পানির ইন্টারনাল যে অ্যাকাউন্টস রিলেটেড যে ডেটাগুলো আমরা ইউজ করি ফিনান্সিয়াল স্টেটমেন্টে, ওই ডেটার সাথে হ্যাঁ। কোম্পানির যে অ্যাকচুয়াল যে ডেটাগুলা ওটার কোনো ম্যাচ করে না। অ্যাডভার্স অপিনিয়নে এটা দিতে পারি, বলা যায় কি? না, না, না। যদি অ্যাডভার্স অপিনিয়নে, অ্যাডভার্স মানেটা কি? অ্যাডভার্স অপিনিয়নে অ্যাডভার্সটাকে বলা হয় যে নন কমপ্লায়েন্স। নন কমপ্লায়েন্স ডাটা যদি মনে করেন আমি যদি ইন্টারনাল ডাটা, সে ফর এক্সাম্পল ইন্টারনালি ডাটা দেখছেন যে প্রফিট আপনাকে ইনভেন্টরির ভ্যালু দিল 10 কোটি, আপনাকে আপনি দেখলেন যে ইনভেন্টরির ভ্যালু আসছে 11 কোটি টাকা, তাহলে হবে কি আপনি ইন্টারনাল ডাটা 10 কোটি, আপনার অ্যাকাউন্টসে 11 কোটি, তাহলে আপনি কি করবেন? ম্যানেজমেন্টকে বলবেন ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট দেওয়ার জন্য। এটা অ্যাডজাস্টমেন্ট করে যেটা হয় সেটাই আপনাকে করতে হবে। এই 10 কোটি জায়গায় 11 কোটি টাকা ইনভেন্টরি করলে অ্যাডজাস্টমেন্ট যেটা করার দরকার সেটা করতে হবে। আর যদি কোনো কারণে আপনার সাথে তার অ্যাডজাস্টমেন্ট না মিলে, এক্সপেকটেশন গ্যাপ তৈরি হয়, সে যদি না দিতে চায়, তাহলে আপনি এটাকে ওই যে মডিফাই করে দিবেন যে ইনভেন্টরি ভ্যালু অ্যাজ পার অ্যাকাউন্টস 11 কোটি, বাট রিয়েলি এটা ছিল 10 কোটি, বা ইনভেন্টরি ভ্যালু শোন এট 10 কোটি বাট ইট ইজ রিয়েল ভ্যালু ইজ দ্য 11 কোটি। এটা ছাড়া বাকি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সিবি ট্রু এন্ড ফেয়ার ভিউ, এটাকে মডিফাইড করে দিতে পারেন। এটাকে আপনি অ্যাডভার্স অপিনিয়ন দিতে পারবেন না। কিন্তু দেখেন ইনভেন্টরির কোনো এক্সপেন্ডিচারকে যদি ক্যাপিটালাইজড করে, সে ফর এক্সাম্পল এখন যেমন আইএফআরএস 16 যেটা বলছে যে রাইট ইউজ অফ অ্যাসেট এর যে ইন্টারেস্ট বা টার্ম লোন, যখন আপনি যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড বোরিং কস্ট দেখেন, বোরিং কস্ট সিজ টু বি, একটা জিনিস আছে বোরিং কস্ট ক্যাপিটালাইজড করতে হবে। বোরিং আপনি যদি লোন নেন, লোনের ইন্টারেস্টটা ক্যাপিটালাইজ করতে হবে। কতদিন পর্যন্ত করতে পারবেন? যতদিন পর্যন্ত অ্যাসেটটা ইনকমপ্লিট থাকে। অ্যাসেট যদি কমপ্লিট হয়ে যায়, অ্যাসেটের কমপ্লিট হয়ে যায়, তাহলে অ্যাসেটটা যদি অপারেশনে থাকে, তাহলে বোরিং কস্ট আপনাকে এক্সপেন্ডিচার হিসেবে ট্রিট করতে হবে। এটা রিসেন্ট এটার মডিফিকেশন হচ্ছে, হচ্ছে। তাহলে যদি কোনো অর্গানাইজেশনে দেখেন বোরিং কস্ট ক্যাপিটালাইজড করতেছে, চার্জ করতেছে না, তাহলে দিস ইজ দ্য নন কমপ্লায়েন্স। তাহলে তাহলে হচ্ছে এটা কি, আপনাকে যদি ক্যাপিটালাইজ করে তাহলে তার প্রফিট অ্যাকাউন্টসটা ঠিক হলো না, অ্যাকাউন্টস নট এক্সিবিট ট্রু এন্ড ফেয়ার ভিউ। সেখানে প্রফিট ঠিক মতো দেখানো হলো না, প্রফিটটাকে ওভার স্টেটেড করা হয়েছে। যদি চার্জ করতো প্রফিট কমে যেত, সেক্ষেত্রে আপনি অ্যাডভার্স অপিনিয়ন দিবেন যে এই বোরিং কস্ট ক্যাপিটালাইজেশনের কারণে financial statement is not exhibits true and fair view. In our opinion that the company has capitalized the borrowing cost টাকা এখন, that's why the financial statement is not exhibits true and fair view. This is called the adverse opinion, যেখানে নন কমপ্লায়েন্স আছে। নন কমপ্লায়েন্স থাকলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু এন্ড ফেয়ার ভিউ এক্সিবিট করে না। আর আরেকটা সোজা জিনিস হলো আপনাকে করা, যেটা ইরর, অথবা আপনি কাজটা করতে পারেন না, স্কোপ লিমিটেশন, আপনি ঠিকমতো ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস আপনাকে যেটা অ্যাচিভ করতে পারে না, টাইম লিমিট হোক, পোস্ট ডেটেড অ্যাপয়েন্টমেন্ট হোক, সেই ক্ষেত্রে আপনি ওই সার্টেন ওই স্পেসিফিক জিনিসটাকে এমফাসাইজ ম্যাটার হোক মডিফাই করে দিবেন, বলে দিবেন এটা ছাড়া ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সিবিটস ট্রু এন্ড ফেয়ার ভিউ। দ্যাট ইজ কল এই মডিফাইড অপিনিয়ন বা লিমিটেশনস অফ স্কোপ। আর অ্যাডভার্সটা হলো নন কমপ্লায়েন্স এর ক্ষেত্রে, ইররটা হলো মডিফাইড এর ক্ষেত্রে হলো ইরর বা লিমিটেশন অফ স্কোপের জন্য, অ্যাডভার্সটা হলো নন কমপ্লায়েন্স এর জন্য, ডিসক্লেইমারটা হলো অবস্ট্রাকলের জন্য, যে ক্ষেত্রে আপনি কোনো ইনফরমেশনই পান না, কোনো বাধার কারণে হোক, কোনো কাজের কারণে হোক, কোনো সিনারির কারণে হোক, কোনো সার্কামস্টেন্সেস এর কারণে হোক, আপনাকে কোনো ইনফরমেশনই দেওয়া হলো না, সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি বলে দিতে পারবেন যে আমি কোনো অপিনিয়ন দিতে পারবো না। আর এইটা হলো ডিসক্লেমার। এখন আমার কথা হলো এই সিচুয়েশন গুলো যদি, যে সিচুয়েশনে আপনি ডিসক্লেমার দিবেন, যে সিচুয়েশনে আমি অ্যাডভার্স দিবেন,
যে সিচুয়েশনে আপনি লিমিটেশনস অফ স্কোপ দিবেন, সেই সিচুয়েশন গুলো অবশ্যই মেটেরিয়াল হইতে হবে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দেন ইউ ক্যান গিভ দ্য অপিনিয়ন, মডিফাইড অপিনিয়ন। ইফ ইট ইজ ইমেটেরিয়াল ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে আপনাকে আনকোয়ালিফাইড ফর্ম অফ opinion দিতে হবে। So that modification materiality is the very important things in audit activities, materiality। এই ছিল আমাদের লাস্ট ক্লাসের একটা স্যার সাবস্টেন্স। এটা আমরা, জি একটু আগে আপনি একটা টার্ম ইউজ করছেন ওভারস্টেটেড, লিমিটেশন অফ স্কোপের কথা বলতে গিয়ে। তো আমার প্রশ্নটা হচ্ছে ওভারস্টেটেড এবং রিস্টেটেড মধ্যে কোনো ডিফারেন্সিয়েট একটু বলতে পারবেন স্যার? ওভারস্টেটেড আন্ডারস্টেটেড যেটা হচ্ছে এটাকে বৃদ্ধি করা, হ্রাস করা। আর রিস্টেটেড মানেটা হলো এটা রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। ধরেন স্যার যে রিস্টেটেড জিনিসটা লাস্ট ইয়ার, জি স্যার প্লিজ হ্যাঁ, কন্টিনিউ। লাস্ট ইয়ারে যেটা যেটা মনে করেন 10 টাকা ছিল, এটাকে আমি 12 টাকা হওয়ার কথা বা 8 টাকা হওয়ার কথা, এটাকে 8 টাকায় রূপান্তরিত করে, এটাকে রিস্টেটেড করে। আর ওভারস্টেটেড ওভারস্টেটেড আন্ডারস্টেটেড মানে ওভার ভ্যালু অথবা আন্ডার ভ্যালু করা, বেশি করে দেখানো অথবা কম করে দেখানো, এই ধরনের কোন কিছু। তাহলে স্যার এই বছর যেমন ধরেন স্যার 21-22 যদি আমি ওভারস্টেটেড করে দেখাই, তাহলে আমার 22-23 গিয়ে তো আবার রিস্টেট করতে হচ্ছে, সেটা কি এরকম? না, 21-22 যদি ওভারস্টেটেড অথবা আন্ডারস্টেটেড করেন কোনো কিছু, মনে করেন আপনি সেলস বাড়াইলেন কমাইলেন, এটা তো তখনই তো আপনি কি অপিনিয়নটা দিয়ে দিচ্ছেন অপিনিয়নটা দিয়ে দিচ্ছেন, তখনই এটা যদি সে কারেকশন না করে, পরবর্তী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার সময় এটাকে রিস্টেটেড করতে হবে, আপনার কারেক্ট ফর্মে নিয়ে যেতে হবে। পরবর্তী সময় যারা অডিট করবে তারা এটাকে রিস্টেটেড, এই আন্ডার প্রফিট অথবা ওভার প্রফিটকে রিস্টেটেড যদি করে। না ওই অডিট রিপোর্টে যদি এটা স্যার অপিনিয়ন না দেওয়া হয়, তখন স্যার রিস্টেট করা হবে স্যার, এম আই রাইট? না, যদি অপিনিয়ন দেয়, অপিনিয়ন দেওয়ার পরে যদি সে যদি কারেকশনটা না করে এবং আচ্ছা ইফ অপিনিয়ন জাস্টিফাইড হয়, তাহলে পরবর্তী বছরে এটাকে পরের অডিটর এটাকে রিস্টেটেড করে নিবে, অ্যাডজাস্টমেন্ট দিয়ে নিবে। ওকে স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার, ঠিক ক্লিয়ার। আছে স্যার, জি। তাহলে আমরা যেটা চেষ্টা করছি, আমি জানি না আপনাদের অ্যাসুরেন্স ক্লাস কি কোন একটা শুরু করছে কেউ এর ভিতরে? কেউ কি কেউ কি বলতে পারেন যে অ্যাসুরেন্স ক্লাস আমি ছাড়া আর কাউ নিছে আপনাদের? না না স্যার, কেউ নেয় না। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস শুরু করি। আমি 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 যদি দেখি, আমরা আমরা চ্যাপ্টার ওয়াইজ যদি, আমি আগেই বলছি আমার ডিসকাশন পলিসিটা হবে, আই আমি চ্যাপ্টারটা আগে ডিসকাশন করব, দেন চ্যাপ্টারের শর্ট কোশ্চেন গুলো কি ধরনের কোশ্চেন আসে সেটা দেখার চেষ্টা করব, সেটা অ্যান্সার গুলো কি হতে পারে সেটা দেখার চেষ্টা করব। Plus, I want your help about regarding the question of ICAB। আপনারা যদি ICAB এর কোশ্চেন আপনারা কালেক্ট করে থাকেন, পেয়ে থাকেন, এই ICAB এর কোশ্চেন গুলো আমাকে দিবেন, আমি ওইটা তখন সলিউশন করার চেষ্টা করব। তাহলে এই এই অবজেক্টিভে আমি যারা করতে চাচ্ছি, ক্লাসটাকে শুরু করতে চাচ্ছি। আমরা 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 তাহলে চ্যাপ্টার আমরা যদি দেখি, there are 16 চ্যাপ্টার। অলওয়েজ আমি যেটা করি, আমি লাস্টের 8টা চ্যাপ্টার আমি আলোচনা করি, আর প্রথম চ্যাপ্টারটা আলোচনা করে অন্য একটা টিচার। বাট আমরা আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি না, সেকেন্ড ক্লাস, আমরা যেটা দেখি, আমাদের একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি, যে ইউজার, তারপরে আপনার প্র্যাকটিশনার, তারপরে রেসপন্সিবল পার্টিস, তারপরে হলো দেন অডিট অপিনিয়ন, এই যে অ্যাক্টিভিটিস গুলা। এবং এটা থেকে যদি আমি যদি শুরুটা দেখি, শুরুটাতে আমরা যদি দেখি, শুরুর চ্যাপ্টারটা যেটা দিচ্ছে কনসেপ্ট এন্ড নিড ফর অডিট, মানে আহ, যেটা যেটা বলতেছে যে কেন অডিটিং এর এসুরেন্সের কনসেপ্টটা কি এবং কেন এসুরেন্সের দরকারটা, এটার একটা
আলোচনা। তারপরে চ্যাপ্টার 2 তে বলছে obtaining an engagement, planning the audit. চ্যাপ্টার 3 তে বলছে planning the audit. দেখেন, একটা কাজ আপনি যদি কোনো একটা কাজ কমপ্লিট তখনই করতে পারবেন, কোনো একটা অ্যাসাইনমেন্ট আপনার তখনই শেষ হবে যখন আপনি if you know about the assignment, if you engage for the assignment, and if you design the planning to complete the assignment. এই তিনটা জিনিস যদি আপনি জানেন তাহলে আপনি অ্যাসাইনমেন্ট আপনি প্র্যাকটিক্যালি ভেরি প্র্যাকটিক্যালি সিম্পলি চিন্তা করেন, আপনারা কমপ্লিকেটেড না, কমপ্লিকেটেড চিন্তা করলে অনেক ধরনের ইফস এন্ড বাট নোস ক্রিয়েট হবে, বাট আপনি কি কিন্তু তখন ইয়েতে আসতে পারবেন না, রেজুলেশনে আসতে পারবেন না, কোনো ধরনের সলভ করতে পারবেন না। তো সো আপনি যদি সিম্পলি চিন্তা করেন কোনো একটা জিনিস আপনাকে যদি করতে বলা হয়, তাহলে ফার্স্ট আপনি ইউ শুড নো অ্যাবাউট হোয়াট ইজ ইট, এটা কি, এটা আপনার জানা অবশ্যই দরকার। তারপরে এটা কিভাবে আপনি পাইতে পারেন এটা জানার দরকার। তারপরে হলো এটা কিভাবে আপনি করবেন, কিভাবে কমপ্লিট করবেন। যেমন সিএ পরীক্ষা, সিএ আপনারা এখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করতেছেন, তাহলে আপনাদেরই উচিত চার্টার্ড অ্যাকাউন্টেন্সিটা কি এটা জানা, তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির সাথে অ্যাসোসিয়েট হবেন কিভাবে এটা জানা। তারপরে আপনি চিন্তা করবেন আমি হাউ টু অবটেইন দ্য সার্টিফিকেট, হোয়াট উইল বি ইউর প্ল্যান, কি করবেন আপনি, কিভাবে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি সার্টিফিকেটটা নেবেন। অডিটিং এর ক্ষেত্রে ঠিক জিনিসটা, এস্যুরেন্সটা কি এটার কনসেপ্টটা আগে জানতে হবে, এস্যুরেন্সের এই এনগেজমেন্ট আপনি কিভাবে পাচ্ছেন সেটা জানতে হবে, এবং এস্যুরেন্সের এই অ্যাক্টিভিটিসটা করতে গেলে কি প্ল্যানিং করতে হবে সেটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি এস্যুরেন্সের রিপোর্টটা দিতে পারেন। তাহলে করছেটা কি, তিনটা চ্যাপ্টারই এখানে, চ্যাপ্টার 1 2 3, এই তিনটা চ্যাপ্টারই কিন্তু এই জিনিসগুলো ব্যাখ্যা করছে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই তিনটা চ্যাপ্টার তো তাহলে যদি কমপ্লিট ব্যাখ্যা করে থাকে তাহলে তো সিলেবাস শেষ, আমাদের এস্যুরেন্স জানা শেষ, এস্যুরেন্সের অবটেনিং এনগেজমেন্ট জানা শেষ, কিভাবে এস্যুরেন্স কাজটা করবে এটা শেষ, তাহলে বাকিগুলো আমরা কেন পড়ছি? আমি কেন ইন্টারনাল কন্ট্রোল পড়ছি, আমি কেন এভিডেন্স পড়ছি, আমি কেন অ্যাসারশন পড়ছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন, আমি কেন কোড অফ ইথিক্স পড়ছি, আমি কেন ডকুমেন্টেশন পড়ছি, আমি কেন এভিডেন্স পড়ছি, আমি কেন ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন পড়ছি, এটা কেন, এগুলা কেন? তাহলে এই বাকি 13টা চ্যাপ্টার কেন আমি পড়ছি, কেন পড়তেছি, কেন পড়তেছি? মানে সিম্পল দেখেন, আপনি যদি খাবার রান্না করেন, পানি দিয়ে মাছ সিদ্ধ করলেই এটা আপনার পুষ্টি দিয়ে দিবে। মাছ পাক করতে হলে কাইটা পরিষ্কার করে জাস্ট পানির মধ্যে সিদ্ধ করলে আপনি এটাকে ইয়ে দিচ্ছেন, মানে এটা খাওয়া যেতে পারে, কিন্তু এটা খাওয়ার উপযোগী হয়ে যায় সিদ্ধ হলে, কিন্তু এটা খেতে পারবেন কি পারবেন না, কতটুকু টেস্ট হবে, মানুষ কতটুকু রিসিভ করবে, কতটুকু খাবে, দিস ইজ আনসার্টেন, ডাউটফুল। যখন আপনি প্রপার রেসিপি দিবেন টু কুকিং দ্য ফিশ, তাহলে আপনি কনফিডেন্টলি বলতে পারবেন হ্যাঁ ইয়েস ইউ ক্যান eat this, it will be tasty food, আপনি কনফিডেন্টলি বলতে পারেন। পিপল অলসো make themselves confident that that food can be eat, এটা যেমন আপনার কনফিডেন্টটা থাকবে এটা ইটেবল, মানুষও এটাকে বিশ্বাস করবে ইয়েস ইট ইজ ইটেবল। আর যদি না দেন, শুধু পানি দিয়ে সিদ্ধ করে দেন, তাহলে আপনি এটা ইটেবল নন ইটেবল, কেউ ভালো করবো খারাপ করবো, মানুষের এটার প্রতি কনফিডেন্ট বৃদ্ধি পাবে না, রিলায়েবিলিটি বৃদ্ধি পাবে না। আমি এই জন্য প্রথম দিন বলছি, যেহেতু মানুষ এসুরেন্সের উপরে ভিত্তি করে ইকোনমিক্যাল সিদ্ধান্ত নেয়, তো সো দিস শুড বি দা কনফিডেন্ট রিপোর্ট, একটা রিজনেবল unbiased report, this should be the appropriate opinion,
তো এই যে অ্যাপ্রোপ্রিয়েটের উপরে মানুষের যে কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এই বাকি চ্যাপ্টার গুলো আপনাকে হেল্প করছে। বাকি ইয়েগুলো অ্যাজ লাইক এজ এ রেসিপি ফর কুকিং, আপনার আহ, আপনাকে হেল্প করছে টু মেক ইউরসেলফ মোর রিলায়েবল, মোর কনফিডেন্ট। তারপরে ইউজাররা যাতে আপনাকে কনফিডেন্টলি রিলাই করতে পারে, এটা হেল্প করার জন্য বাকিগুলা তারা অ্যাপ্রোপ্রিয়েট যে সমস্ত টুল আছে। আপনার তরকারি পাক্য, যে মাছ সিদ্ধ করলে আপনাকে লবণ দিতে হবে, লবণের জায়গায় যদি চিনি দেন তাহলে তো হবে না। তাহলে এই যে সমস্ত এলিমেন্টস গুলা এটার সাথে অ্যাসোসিয়েট করলে অডিট অ্যাক্টিভিটিসটা অথেন্টিকেট হয়, মোর ট্রান্সপারেন্ট হয়, কনফিডেন্ট হয়, সেই সমস্ত এলিমেন্ট গুলা আমরা ওই চ্যাপ্টার গুলা ব্যাখ্যা করছে। এই এলিমেন্টস গুলো হলো ইন্টারনাল কন্ট্রোল, তারপরে ওই এলিমেন্টস গুলো হলো ডকুমেন্টেশন, ওই এলিমেন্টস গুলো হলো এভিডেন্সিং, ওই এলিমেন্টস গুলো হলো কোড অফ কন্ডাক্ট এন্ড প্রফেশনাল ইথিক্স, ওই এলিমেন্টস গুলো হলো ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, ওই এলিমেন্ট গুলো হলো এস্টিমেশন এভিডেন্স, ওগুলো হলো। তার জন্য ওগুলো আমাদের জানতে হবে। তো সো দ্যাট উই মেক দ্য এসুরেন্স অপিনিয়ন মোর রিয়েলিস্টিক, মোর অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্য আমাদের এটা জানা, এই বাকি চ্যাপ্টার গুলা ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি চ্যাপ্টার গুলো সিলেক্ট করি, আমি আমি এই শুরুতে এটা বলে নিচ্ছি আপনাদের, ফর ইউর ইফ ইউ, আপনারা নিজেদের কোশ্চেন গুলা, প্রিভিয়াস কোশ্চেন গুলা দেখেন। আপনি যদি চ্যাপ্টার গুলা সিলেক্ট করি, আপনি যদি চ্যাপ্টার 1, 2, 3, এই তিনটা চ্যাপ্টার হলো বেসিক চ্যাপ্টার। বেসিক চ্যাপ্টার আপনার খুব শর্টলি, অবশ্যই এই তিনটা চ্যাপ্টার সম্পর্কে আপনাকে ইলাবোরেট নলেজ রাখতে হবে। এবং দেখবেন প্রতিটা এক্সামিনেশনে এই তিনটা চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে, তিনটা চ্যাপ্টার মিলে 15-20 মার্কের কোশ্চেন আসবে। তাহলে এই তিনটা চ্যাপ্টার সম্পর্কে আপনাকে ইলাবোরেট নলেজ রাখতে হবে। তারপরে আসেন সেকেন্ড ক্যাটাগরি চ্যাপ্টার, যেগুলা সাবসিডিয়ারি চ্যাপ্টারের মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোর মধ্যে হলো ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল অডিট, এভিডেন্স, কোড অফ প্রফেশনাল ইথিক্স, কোড অফ প্রফেশনাল ইথিক্স, এবং ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন। ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন, ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন এটাকে ইয়া বলা চলে না, ততটা ইম্পর্টেন্ট না। আপনারা এভিডেন্স, এটা মনে হয় চ্যাপ্টার এভিডেন্স এন্ড স্যাম্পলিং, চ্যাপ্টার 14, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 4 ইন্টারনাল কন্ট্রোল, চ্যাপ্টার 9 ইন্টারনাল অডিট, চ্যাপ্টার 14 and 15। তাহলে কয়টা হলো? এই চারটা, পাঁচটা চ্যাপ্টার। তাহলে পাঁচটা চ্যাপ্টার হলো মোস্ট ইম্পর্টেন্ট ইন বি ক্যাটাগরিতে, বি ক্যাটাগরি। তাহলে প্রথম তিনটা চ্যাপ্টার এবং পরের এই পাঁচটা চ্যাপ্টার, এই মোট 8টা চ্যাপ্টার থেকে ইউ উইল গেট অ্যাট লিস্ট 70 to 80% মার্ক। 70% মার্ক পাবেন আপনারা অ্যান্সার, আপনি কোশ্চেন দেখেন। আমার যেটা ধারণা, কারণ এইগুলো হলো একদম ওতপ্রোতভাবে জড়িত। বাকি 30% মার্ক পাবেন বাকি 7টা চ্যাপ্টার থেকে। তাহলে আপনাকে এই প্রিফারেন্সিয়াল ইয়া করে, অ্যানালাইসিস করে আপনাকে স্টাডি করা উচিত। তো দেন ইউ স্টাডি, আপনাকে অল্প স্টাডি করতে পারবেন, ইউ উইল অ্যাচিভ দ্য গুড রেজাল্ট। আদারওয়াইজ যদি সবগুলাকে সমানভাবে দেখেন, তাহলে আপনার এর জন্য ডিফিকাল্ট হয়ে যাবে টু পাস দ্য এক্সাম। বেসিক্যালি এসুরেন্স ইজ ভেরি ইজি বাট ভেরি মাচ কমপ্লিকেটেড। তো সো আমরা আজকে যদি আলোচনা করি, সিন্স আই ওয়াজ নট প্রিপেয়ার্ড টু টেক দ্য ক্লাস টুডে, আই ডোন্ট হ্যাভ এনি মেটেরিয়াল, মানে ক্লাস সিনোপসিস আমার কাছে নাই। ক্লাস সিনোপসিসটা আমি আমার ল্যাপটপের, যে ল্যাপটপ দিয়ে ক্লাস নিচ্ছি ওখানে নেই। বাট তারপরও আমি চেষ্টা করি আমাদের যে কনসেপ্টটা যেটা আছে, চ্যাপ্টার 1টা যেটা আমরা দেখি যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা কি এসুরেন্সের, এখানে যেটা আলোচনা করা হচ্ছে চ্যাপ্টার 1-এ, আমার কাছে সিনোপসিসটা নাই। সিনোপসিস থাকলে আপনাকে শেয়ারিং করে আমি ক্লাসগুলো বুঝাইতাম। আমি 9:30টার সময় আমি আই ওয়াজ ইনফর্ম টু টেক দ্য ক্লাস।
বাট আমি যেটা এই এই ইয়ার থেকে বেরিয়ে আসা চ্যাপ্টার 1টা আমি আপনাদের বোঝার জন্য আমি শেয়ার করতেছি। চ্যাপ্টার 1-এ যে জিনিসগুলো আলোচনা করা হয়, একটা করা হয় এসিউরেন্স। তারপরে আপনারা লিখে রাখেন প্রয়োজন বোধে, দেখবেন আপনাকে আপনারা পড়তে হবে না। চ্যাপ্টার 1-এ যে জিনিসগুলো আলোচনা করা হয়, এসিউরেন্স, এসিউরেন্স এঙ্গেজমেন্ট, কি এলিমেন্টস অফ এসিউরেন্স, কি এলিমেন্টস অফ এসিউরেন্স, তারপরে ট্রু এন্ড ফেয়ার, আমরা যেটা অডিট অপিনিয়নে বলি ট্রু এন্ড ফেয়ার, রিজনেবল এসিউরেন্স, এটার একটা বলা হয়। তারপরে লিমিটেশনস অফ এসিউরেন্স, এটা নিয়ে আলোচনা করা হয়। হোয়াই এসিউরেন্স নেভার বিকাম অ্যাবসলিউট লেভেল অফ এসিউরেন্স, এটা নিয়ে একটু আলোচনা করা হয়। এক্সপেকটেশন গ্যাপ নিয়ে আলোচনা করা, এক্সপেকটেশন গ্যাপ। তাহলে এই কয়টা জিনিস হলো এসিউরেন্সের নিড এন্ড কনসেপ্ট। কনসেপ্ট, আপনার কোন একটা জিনিসের কনসেপ্ট জানা মানে তার ডেফিনেশন জানা, তার নেচারটা কি জানা। তাহলে এখানে কি কি জিনিস দেখেন, তাহলে এসিউরেন্সটা কি এটা আপনাকে জানতে বলছে, এসিউরেন্স এঙ্গেজমেন্টটা কি সেটা আপনাকে জানতে বলছে, কি জিনিসগুলা কোন কোন কম্পোনেন্ট নিয়ে আমরা এসিউরেন্সের এই স্টাডি গুলো করে থাকি সেটাকে আপনাকে জানাচ্ছে। আমরা যেটা অপিনিয়নে অলওয়েজ বলে থাকি এক্সিবিট ট্রু এন্ড ফেয়ার ভিউ, তাহলে এই ট্রু এন্ড ফেয়ার ভিউটা কি, অথবা ইজ নট এক্সিবিট ট্রু এন্ড ফেয়ার ভিউ। এই যে আমরা এই কথাটাই লিখি অপিনিয়ন, ইন আওয়ার অপিনিয়ন দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সিবিট ট্রু এন্ড ফেয়ার ভিউ, অথবা ইন আওয়ার অপিনিয়ন দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ নট এক্সিবিট ট্রু এন্ড ফেয়ার ভিউ। এই যে আমরা ট্রু এন্ড ফেয়ার বলি, এটা বেসিক্যালি জিনিসটা কি। তারপরে এই ট্রু এন্ড ফেয়ার ভিউ বলতে গেলে আমাদের কি ধরনের কনফিডেন্ট দরকার, কি হইলে আমি বলতে পারবো যে না দিস ইজ কারেক্ট। আপনার জীবন তাহলে রিজনেবল একটা লেভেলে আমার যাইতে হবে। আমরা সবাই বলি, আপনারা যখন কোনো একটা কনভারসেশনে আসেন, কোনো একটা নেগোসিয়েশন আসেন, কোনো একটা ডিবেটিং এ আসেন, তাহলে কোনো একটা বার্গেনিং এ আসেন, তাহলে সবাই বলে যে ভাই তুমি রিজনেবল দাম বলো, তুমি রিজনেবল কথা বলো, তুমি রিজনেবল আর্গুমেন্ট করো, তাহলে তোমার সাথে আমি এটাকে এগ্রি করে যাব, তোমার সাথে আমার নেগোসিয়েশন হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, আমি কিছু বলতে পারবো। আদারওয়াইজ তো অডিটর ঠিক এরকম, সে যখন একটা রিজনেবল কনসেপ্ট অর্জন করতে পারে অ্যাবাউট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রিজনেবল একটা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করতে পারে অ্যাবাউট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে সে বলতে পারে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কেমন। আপনি যেমন একটা কোনো কিছু কিনতে যান, আপনি যখন একটা ইয়া করে বার্গেনিং করতে 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 আপনি যখন একটা আপনার সহনীয় পর্যায়ে চলে আসেন, তখন ইউ বাই দিস, আপনার একটা ইয়াতে আসলে দোকানদারও তার সেলিং একটা পজিশনে আসলে হি ক্যান রেডি টু সেল ইউ। তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং এইটা একটা, তাহলে দিস ইজ নট, এটা আপনার দিক থেকেও হাই, ওর দিক থেকে হাই, কিন্তু বাট নট অ্যাবসলিউট। আপনি একটা শার্ট কিনছেন, দোকানদার 100 টাকা দাম চাইছে, আপনি 50 টাকা সে বিক্রি করে নাই, 60 টাকা, 60 টাকা হলো সে রিজনেবল, সে বিক্রি করলো। তাহলে আপনি মনে করছেন 60 টাকা রিজনেবল, সেও তার দিক দিয়ে আপনার দিক দিয়ে 60 টাকাই হাই, আপনার দিক দিয়ে অ্যাবসলিউটলি হাই, রিজনেবলি হাই, নট অ্যাবসলিউটলি হাই। আপনি কিন্তু সে যদি না, আপনাকে আরো বৃদ্ধি করে নিতে হইতো, আরো বা বৃদ্ধি নাইলে আপনি ফেল করতেন আমার জন্য। তাহলে আপনি অ্যাবসলিউট লেভেলে যাইতে পারেন নাই, রিজনেবল লেভেলে দিচ্ছেন। দোকানদারও তার এক্সপেকটেশন ছিল হাই, অ্যাবসলিউট লেভেল ছিল 100 টাকা, কোনো কাস্টমারই 100 টাকা বলবে না। তাহলে সে যে 60 টাকা 70 টাকা সে মনে করছে এর বাইরে আর যাবে না, সে রিজনেবল দামই সে এটাকে বিক্রি করতে বাধ্য হয়েছে। যার জন্য সেও অ্যাবসলিউট লেভেল অর্জন করতে পারেন নাই, আপনিও অ্যাবসলিউট লেভেল অর্জন করতে পারেন নাই। অডিটরের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে সে কখনো অ্যাবসলিউট লেভেল অর্জন করতে পারে না, সে অলওয়েজ একটা রিজনেবল লেভেল অর্জন করে। আমি সেটা বলতেছি কেন করে, সেই জিনিসগুলো আমরা আসবো। তাহলে এখন যেটা আলোচনা করার জন্য চেষ্টা করতেছি সেটা হলো আপনি হোয়াট ইজ দা এসুরেন্স, এসুরেন্স মানেটা কি, এসুরেন্স জিনিসটা কি, এসুরেন্স মানেটা কি আপনারা জানেন? ইউ নো হোয়াট ইজ এসুরেন্স? এসুরেন্স বলতে আমরা কি বুঝাচ্ছি, কি বুঝি, এটা কেউ বলতে পারবেন? এসুরেন্স
just meaning of the assurance. I want to know the meaning of the assurance. স্যার Assurance মানে হচ্ছে অ্যাসিওর করা মানে নিশ্চয়তা confidence দেওয়া, সম্মতি দেওয়া, নিশ্চয়তা দেওয়া। আচ্ছা, নিশ্চয়তা। কেউ anybody else? স্যার এটাই কনফিডেন্স প্রদান করার মানে বৃদ্ধি করার। কনফিডেন্স বৃদ্ধি করা। আচ্ছা, তারপরে রায় দেওয়া বা সম্মতি দেওয়া, জি, রায় দেওয়া বা সম্মতি দেওয়া। সম্মতি দেওয়া। হ্যাঁ, স্যার বলেন বিজনেসের না। কনফিডেন্স লেভেল বৃদ্ধি করা এবং সেই সাথে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মতামত প্রকাশ করা। মতামত প্রকাশ করা। এসিউরেন্স। আপনারা নিজেরা কি করেন? কোনো একটা মানে সে ফর আপনাকে আপনার একজন ফ্রেন্ড আপনাকে বলল যে চলো আজকে সিনেমা দেখতে যাই, আপনি বললেন যে যাব। সে বলল আসলে যাবে কিনা? হ্যাঁ যাব। আসলে যাবে কিনা? তারপর তখন কি বলে? তখন কি বলে? নিশ্চয়তা দেয় যে শিওর যাব। মানে এরকম একটা কথা বলেন না, শিওর যাব, একটা জোর দেওয়া বলে, আরে ভাই কথা দিলাম তো যাব, অবসলিউটলি যাব। মানে এর পরে আর কোনো কথা থাকে না। আপনি যখন বলেন যে তুমি আমাকে দিবা কিনা, আচ্ছা দিব, দিবা কিনা, দিব, তারপরে গেলে হ্যাঁ অবশ্যই দিব, অ্যাবসলিউটলি দিব, শিওর দিব, তারপরে আর কোনো আর বলার থাকে না। তখন যদি আপনাকে আর কিছু বলতে বলে, আর কিছু চায়, আর আপনার কিছু দেওয়ার আছে, আর তো কিছু দেওয়ার নাই। The assurance is that types of commitment, that types of opinion, that is the concluded opinion. Assurance definition টা হলো assurance is the concluded opinion. তাহলে এই concluded opinion টা কে দিচ্ছে? Who give the concluded opinion? কে দিচ্ছে? প্র্যাকটিশনার। প্র্যাকটিশনার দিচ্ছে। কিসের উপর দিচ্ছে? স্যার সাবজেক্ট ম্যাটার সুইটেবল ক্রাইটেরিয়া। সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটারটা কি? স্যার ডাটা। আমি বইয়ের ভাষা বলেন না, আপনারা একটা প্র্যাকটিক্যাল থিওরিতে বলেন। প্র্যাকটিক্যালি আপনারা কি করতেছেন? সাবজেক্ট ম্যাটার তো বুকস অফ রেকর্ডের কথা। তাহলে আপনি এসুরেন্সটা দিচ্ছে প্র্যাকটিশনার, এটা একটা কনক্লুডেড অপিনিয়ন, এরপরে আর তার কিছু বলার থাকে না। In our opinion that financial statement exhibits true and fair view অথবা not exhibits true and fair view, এটা বলার পরে নিচে আর কিন্তু সে বলতে পারো না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বেকার তেরা সোজা এই ধরনের অন্য কিছু, আমি এটা দেখতে পারি না, ওইটা দেখতে পারি না, এটা আর কিছু তার বলার সুযোগ থাকে না, আর তার বলার কোনো জাস্টিফিকেশন থাকে না। আর কেন সে ট্রু এন্ড ফেয়ার ভিউ বলছে, কেন ট্রু এন্ড ফেয়ার ভিউ বলে নাই, এটার ব্যাখ্যা থাকতে পারে, তো অন্য কোনো অপিনিয়ন দেওয়ার আর কোনো ইয়ে থাকে না। That's why this is called concluded opinion. That's why this is called concluded opinion. তাহলে এই concluded opinionটা দিচ্ছে প্র্যাকটিশনার। প্র্যাকটিশনার কিসের উপরে দিচ্ছে? কিসের উপরে দিচ্ছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে দিচ্ছে। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর দিচ্ছে, কার উপরে ভিত্তি করে দিচ্ছে? কার উপরে ভিত্তি করে দিচ্ছে? আমি অডিট প্ল্যান অডিট মেথোডোলজিতে বলছিলাম প্ল্যানিং, কন্ট্রোলিং, ডকুমেন্টেশন, এভিডেন্স। এভিডেন্সের উপরে ভিত্তি করে দিচ্ছে। আপনি কাউকে যদি কোনো জিনিস কাউকে দোষারোপ করতে চান, ক্লিন চিট দিতে চান, তাহলে কিসের উপরে? এভিডেন্সের উপরে ভিত্তি করে মতামত আপনাকে দিতে হবে। কোনো বিষয় যদি আপনি কোনো মতামত দিতে চান, ইউ শুড হ্যাভ প্রুভ ইট, বাট ইউ শুড হ্যাভ দ্য সলিড এভিডেন্স। তাহলে আমরা যদি এভাবে ব্যাখ্যাটা করি, এসুরেন্স একটা কনক্লুডেড অপিনিয়ন, প্র্যাকটিশনার দিচ্ছে কিসের উপরে? ফাইন্যান্সিয়ালের উপরে। কার উপর ভিত্তি করে? এভিডেন্সের উপর ভিত্তি করে। কিসের জন্য দিচ্ছে? যাতে ইউজার কনফিডেন্ট পায়, ইউজারের কনফিডেন্ট লেভেল, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে ঠিক আছে, এইটা যে তার কনফিডেন্ট, এই কনফিডেন্ট, তার বিশ্বাসযোগ্যতা,
তার বিশ্বাসযোগ্যতা অ্যাবাউট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বৃদ্ধি পায়। এইটা হলো এসুরেন্সের ডেফিনেশন। তাহলে এইটাকে যদি আপনি এখন লিটারেট করেন, আপনি নিজে নিজে তৈরি করেন, তাহলে দেখেন আপনি assurance is a concluded opinion given by the practitioner about subject matter based on evidence to enhance কিসের জন্য? To enhance the degree of reliability of the user, অথবা to enhance the confident of the user, ইউজারের কনফিডেন্স বৃদ্ধি পাওয়ার জন্য। এই ডেফিনেশন কিন্তু শেষ। আপনার এটার জন্য পড়ার দরকার আছে, মুখস্থ করার বই পড়ার দরকার আছে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এই বুড়িগঙ্গা নদীর তীরে বসে আপনি এসুরেন্সের কাজ করতেছেন, ইউ আর ডুইং এভরিডে এসুরেন্স ওয়ার্ক। সো এটাকে পড়ার দরকারটা কি? এটা জাস্ট আপনি বুঝেন জিনিসটা, আর লেখার ক্যাপাসিটি বিল্ড আপ করেন, তাই হবে। তাহলে এই এসুরেন্সটা এখান থেকে আমরা যদি বলেন যে এখন স্যার এটা তো শর্ট কোশ্চেন, এবার তো ডেফিনেশন আসবে না, ডেফিনেশন তো আমাদের সার্টিফিকেট লেভেলে নেয়, তাহলে শর্ট কোশ্চেন তাহলে কি হতে পারে? সেখানে আসতে পারে এসুরেন্স রেফার টু কনক্লুডেড ওপিনিয়ন, রিজনেবল ওপিনিয়ন, বিভিন্ন ধরনের আসতে পারে। হুইচ ওয়ান ইজ দ্য সিলেক্ট, এটা বলে দিতে পারে। এসুরেন্স রেফার টু concluded opinion given by the practitioner, assurance engagement, assurance letter of engagement, provide the report on the service। তাহলে এই ধরনের কোশ্চেন চলে আসতে পারে। assurance opinion given based on document, based on internal control system, based on evidence, এই ধরনের কোশ্চেন চলে আসতে পারে। তাহলে আপনি যদি এটা জানেন ডেফিনেশনের উপরে, this is concluded opinion, this is given by the practitioner, this is given about the subject matter, this is given based on evidence, this is given due to enhance the degree of the reliability of the intended user, this is the definition। তাহলে এখান থেকে যে কোনো ধরনের শর্ট কোশ্চেন বা মাল্টিপ্লিকেশন এই যে আপনার আসলে আপনি তো এই কয়টার বাইরে তো আসতে পারবেন, এই কয়টার বাইরে আর বানায় দিতে পারবেন না। তাহলে আপনি এখান থেকে রাইট অ্যান্সারটা পিক করতে পারবেন। দিস ইজ দ্য এসুরেন্স। আর যদি ইফ উই সে হোয়াট ইজ এসুরেন্স এঙ্গেজমেন্ট, আমরা যদি বলি এসুরেন্স এঙ্গেজমেন্টটা কি, একটা জিনিস হলো এসুরেন্স, একটা সলিড থিং, এসুরেন্স সলিড থিং, কনক্লুডেড ওপিনিয়ন। তার এসুরেন্স এঙ্গেজমেন্টটা কি? এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টটা কি? এটা কেউ বলতে পারবেন এসুরেন্স এঙ্গেজমেন্ট? আপনারা কি সবাই এঙ্গেজমেন্টের নাম শুনছেন? এঙ্গেজমেন্ট কি? এঙ্গেজমেন্টে কি? আমরা সবাই কিন্তু পরিচিত, এঙ্গেজমেন্ট মানে বিয়ের অনুষ্ঠান, এটি তো আমরা সবাই মনে করি যে এঙ্গেজমেন্ট বলতে আজকে এঙ্গেজমেন্ট, এমুকের এঙ্গেজমেন্ট, তার এঙ্গেজ, তার মানে সে ইজ গোইং টু বি marry somebody। এটাই আমরা কনসেপচুয়ালি আমরা আমাদের দেশে পরিচিত। এঙ্গেজমেন্ট মানিটা কি? তাহলে এঙ্গেজমেন্ট মানিটা মানে কারোর সাথে একটা সম্পর্ক সৃষ্টি করা, কারোর অধিকার অর্জনের জন্য বা কোনো কিছু চাওয়ার জন্য বা পাওয়ার জন্য একটা সম্পর্ক সৃষ্টি করা। আপনাকে যদি কোনো একটা কাজের জন্য এঙ্গেজ করে, দ্যাট ইজ অলসো এঙ্গেজমেন্ট। তাহলে এই কাজটা করার একটা অথরিটি আপনি পাইলেন। আপনাকে আমরা সাধারণত কাজের জন্য এটাকে অ্যাপয়েন্টমেন্ট বলি, কাজের জন্য এঙ্গেজমেন্ট বলি না। যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার না বলে যদি এটাকে এঙ্গেজমেন্ট লেটার বলি তাও কিন্তু ঠিক।
কিন্তু এটা ট্রেডিশনালি বলা হচ্ছে কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। কোন একটা কন্ট্রাক্টে যদি আপনি এগ্রি করেন কোন একটা, দিস ইজ অলসো এঙ্গেজমেন্ট, তাহলে ওই কন্ট্রাক্ট অনুযায়ী ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি করার আপনি অথরিটি পাবেন। তাহলে আমরা যদি বলি এসুরেন্স এঙ্গেজমেন্টটা, তাহলে এই যে দেখেন আমি আরেকটু বলি, এঙ্গেজমেন্টটা পাওয়ার আগে কি করতে হয়। আপনি এই যে অ্যাপয়েন্টমেন্ট ওয়ান টাইপস অফ এঙ্গেজমেন্ট, কাজের একটা এঙ্গেজমেন্ট, কন্ট্যাক্ট এঙ্গেজমেন্ট, ম্যারেজ ইজ দা এঙ্গেজমেন্ট। তাহলে এইটার আগে কি করতে হয়, এই যে কাজ, এই যে এঙ্গেজমেন্টটা, এইগুলো করার আগে কিছু প্রসেস আছে। আপনি অ্যাপয়েন্টমেন্ট এঙ্গেজমেন্ট যখন পাবেন আপনাকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউতে আপনি পাস করতে হবে, তারপরে স্যালারি বার্গেনিং হবে, কাজের বিভিন্ন ধরনের আপনি কাজটা করবেন কি করবেন না আপনার চয়েস থাকতে হবে, তারা আপনাকে নিবে। এই যে একটা কমিউনিকেশন, সেই কমিউনিকেশন আফটার কমপ্লিশন দা লটস অফ কমিউনিকেশন, আপনিও এগ্রি করবেন, তারাও এগ্রি করবে, তখন আপনাকে এই লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট অথবা লেটার অফ এঙ্গেজমেন্ট দিবে। দেন আপনি একটা অথরিটি পাবেন ওই আপনার ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটি থেকে ওই অফিসে যে কাজ করা। না হলে আপনি আজকে যে কোনো একটা অফিসে বসে কাজ করতে পারবেন? আপনি ইচ্ছা করলে আজকে কোনো অফিসে যে বলতে পারবেন যে ভাই তোমার অফিসে তো স্ট্যাটুটরি অডিটরি দরকার, আমি ইমুক ফার্মের চাইছি, দাও কাগজপত্র গুলো দাও, আমি অডিট করে দিই, এটা বলতে পারবেন? আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। ইউ হ্যাভ টু অথরাইজ টু ভেরিফাই দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে এই আপনার যে অ্যাপয়েন্টমেন্ট দিবে, আপনার যে ভেরিফিকেশন করতে হবে, তাহলে এইটা পাইতে গেলে একটা প্রসেসের মাধ্যমে পাবে, একটা সিস্টেমের মাধ্যমে পাবে। তাহলে আমরা যদি বলি এসুরেন্স এঙ্গেজমেন্টটা কি, এসুরেন্সটা হলো কনক্লুডেড অপিনিয়ন, আর এসুরেন্স এঙ্গেজমেন্ট হলো একটা প্রসেস, একটা সিস্টেমেটিক ওয়ার্ক, যেটার মাধ্যমে এই এসুরেন্স অপিনিয়ন দেওয়ার অথরিটিটা পায় প্র্যাকটিশনার, যেটার মাধ্যমে এই প্র্যাকটিশনার এই অথরিটিটা পায় টু গিভ দ্য অপিনিয়ন অ্যাবাউট দ্য রিগার্ডিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দ্যাট ইজ কল্ড এসুরেন্স এঙ্গেজমেন্ট, দ্যাট ইজ কল্ড এসুরেন্স এঙ্গেজমেন্ট। তাহলে এটার ডেফিনেশনটা আমরা এটা বলতে পারি, এসুরেন্স এঙ্গেজমেন্ট ইজ এ প্রসেস by which practitioner get the authority to give opinion about the financial statement. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে তার অপিনিয়ন দেওয়ার জন্য যে অথরিটি, এই যে ভেরিফিকেশন আন্ডারস্ট্যান্ডিং অফ এন এন্টিটি আমরা পড়ছি, সে অডিট প্ল্যানিং করবে। সে অ্যাপয়েন্টমেন্ট এঙ্গেজমেন্ট না পাইলে প্ল্যানিং করে কি লাভ? আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার না পান তাহলে আপনি অফিসে যেয়ে কি করবেন? আপনি তো বেতনও পাবেন না, কিছুই পাবেন না, আপনাকে কাজও দিবে না, ঢুকতেই দিবে না। সো আপনাকে একটা সার্টেন প্রসেসের মাধ্যমে, তো প্র্যাকটিশনারও কি করে একটা সার্টেন প্রসেস, যে আমি শিখাইছিলাম যে ইউজার এবং প্র্যাকটিশনারের যে রিলেশনশিপ বিল্ড আপ হয়, সে তখন চিন্তা করে কাজটা করব কি করব না, তার ইথিক্যাল গ্রাউন্ডস হলে সে কাজটা করে, ইথিক্যাল গ্রাউন্ডস না হলে সে কাজটা করে না। এর মাধ্যমে সে যখন অথরিটি পায় তখন সে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভেরিফাই করতে যায়। দ্যাটস ওয়াই কল্ড এসুরেন্স এঙ্গেজমেন্ট is a process by which practitioner get the authority to verify the financial statement and to give the opinion about the financial statement. That is called assurance engagement. That is called assurance engagement. তাহলে assurance আর assurance engagement এর মধ্যে there is a difference. Assurance is a concluded opinion. Assurance engagement is not a concluded opinion. Assurance engagement is a process. এই কনক্লুডেড অপিনিয়ন দেওয়ার জন্য যে প্রসেস অবলম্বন করে, যে অথরিটিটা পায়, টু গেট দ্য অথরিটি টু গিভ দ্য কনক্লুডেড অপিনিয়ন বা এসুরেন্স অপিনিয়ন অ্যাবাউট দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দ্যাট ইজ কল্ড দ্য এসুরেন্স এঙ্গেজমেন্ট। ক্লিয়ার? Yes, sir. Yes, sir.
তারপরে এখানে যেটা আলোচনা করা হচ্ছে, আমাদের ক্লাস কটা পর্যন্ত? 10:30। 10:30। তাহলে আমাকে 5 মিনিটের একটু ব্রেক দেন, ছুটি দেন। জি স্যার। হ্যাঁ ওকে স্যার, গ্রান্টেড। ঠিক, আমরা 5 মিনিট পরে বসি। শুরু করতে যাচ্ছি আবার। আমরা যেটা এই ক্লাসে আলোচনা করছিলাম, এঙ্গেজমেন্ট, এসুরেন্স এন্ড এসুরেন্স এঙ্গেজমেন্ট। আমরা এখন চেষ্টা করব জানার জন্য কি এলিমেন্টস অফ এসুরেন্স এঙ্গেজমেন্ট। কি এলিমেন্টস অফ এসুরেন্স এঙ্গেজমেন্ট, কি এলিমেন্টস কেন বলা হচ্ছে, আমরা এটা বুঝি আগে। কি এলিমেন্টস, কি এলিমেন্টস কেন বলা হচ্ছে, আমি এটা কালকা বলেছিলাম যে যদি কোনো একটা জিনিস, কোনো একটা স্পেসিফিক একটা কোনো একটা প্রোডাক্টের যদি কোনো একটা ইয়া না থাকে, মানে বেসিক যে ইয়াটা রিকোয়ারমেন্টটা, বেসিক আইটেম যদি না থাকে, তাহলে ওই ইয়াটা কমপ্লিট হয় না। যেটা কমপ্লিট হয় না, যে সমস্ত কারণে, যে সমস্ত আইটেমে, ওই আইটেম গুলোকে কি এলিমেন্টস বলা হয়। এসুরেন্সের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে there are certain things, যে সমস্ত জিনিসগুলা না থাকলে এসুরেন্স এর কাজটাই হইব না, এসুরেন্সের কাজটা হবে না। এই এলিমেন্টস গুলাকে কি এলিমেন্টস বলা হয়। আমরা যেটা ওই দিন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে দেখানোর চেষ্টা করছি, ট্রাই পার্টির ইনভলভমেন্ট। তাহলে যদি ট্রাই পার্টির ইনভলভমেন্ট যদি না থাকতো, যদি দেশে যদি ইউজার ক্রিয়েট না হতো, যদি প্র্যাকটিশনার ক্রিয়েট না হতো, যদি রেসপন্সিবল পার্টিস না থাকতো, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের কোনো অব্লিগেশন না থাকলো, তাহলে তো এসুরেন্স এঙ্গেজমেন্টের কোনো কোশ্চেনই আসতো না, এসুরেন্স এঙ্গেজমেন্ট হতো না। তাহলে একটা কি এলিমেন্টস হলো ট্রাই পার্টির ইনভলভমেন্ট। এটা হলো কি কি এলিমেন্টস এর একটা এলিমেন্টস। আমি আবার বলি কি এলিমেন্টস কেন বলা হচ্ছে। আমি সেদিন উদাহরণ দিয়ে বুঝে এক্সাম্পল হিসেবে বলছি যে একটা হিউম্যান বডির কি এলিমেন্টস কি। যে সমস্ত এলিমেন্টস গুলা হিউম্যান বডি না থাকলে একটা হিউম্যান বডি থাকবে না, ডেড হয়ে যাবে। দ্যাটস এইগুলাকে কি এলিমেন্টস বলা হয়। আর যে সমস্ত এলিমেন্টস গুলা থাকলে, এলিমেন্টস গুলা না থাকলে যে ইনকমপ্লিট থাকবে, কিন্তু বাট এটাকে হিউম্যান বডি হিসেবে ধরে দেওয়া হবে। যদি মনে করেন কারো একটা হাত নাই, তাহলে সে একটা ইনকমপ্লিট পারসন, বাট সে তার লাইফ চালাইতে পারে। কিন্তু কারো যদি হার্ট না থাকে, কারো যদি কিডনি না থাকে, কারো যদি লিভার না থাকে, তাহলে দিস উইল নট বি, তার লাইফ চলবে না। দ্যাটস ওয়াই হার্ট, লিভার, কিডনি, that is the key elements of a human body. And so that আমরা এটাকে there are একটা 5টা জিনিসকে কি এলিমেন্টস বলা হচ্ছে। একটা হলো ট্রাই পার্টির ইনভলভমেন্ট, 3জন পার্টি যদি না থাকতো তাহলে অ্যাসুরেন্স অ্যাক্টিভিটিস হতে পারে না। দিস ইজ ওয়ান অফ দ্য কি এলিমেন্টস। তারপরে হচ্ছে সাবজেক্ট ম্যাটার, কিসের উপরে ভিত্তি করবে, কিসের উপরে ভিত্তি করে আপনি অডিটটা করবেন। এই সাবজেক্ট ম্যাটারটা না থাকলে, যদি এই সাবজেক্ট ম্যাটারটা কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সাবজেক্ট ম্যাটার। তারপরে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ভেরিফাই করতে হলে কি দিয়া ভেরিফাই করতে হবে, কিভাবে ভেরিফাই করতে হবে, এইটা যদি না থাকতো তাহলে আপনাকে অডিট কাজটা করা যাইতো না। তাহলে এটার জন্য ভেরিফাই করাকে বলা হয় সুইটেবল ক্রাইটেরিয়া। কি ধরনের ক্রাইটেরিয়া দিয়া এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে ভেরিফাই করা হবে, দ্যাট ইজ কল্ড সুইটেবল ক্রাইটেরিয়া। তাহলে আমরা কটা জিনিস জানলাম। একটা হলো ট্রাইপার্টির ইনভলভমেন্ট কারা, ইউজার, প্র্যাকটিশনার, রেসপন্সিবল পার্টিস।
who prepare the financial statement. তারপর হলো সাবজেক্ট ম্যাটার, সাবজেক্ট ম্যাটারটা কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার। তারপরে হলো সুইটেবল ক্রাইটেরিয়া, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে আমরা ভেরিফাই করব, দ্যাট ইজ কল্ড সুইটেবল ক্রাইটেরিয়া। তাহলে সুইটেবল ক্রাইটেরিয়া থেকে আমরা কি, এই সুইটেবল ক্রাইটেরিয়া দিয়ে আমরা কি পাবো, এভিডেন্স পাবো, এভিডেন্স পাবো। তাহলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রপারলি ঠিক না, প্রপারলি ঠিক না, এই এই এভিডেন্স যদি না পায় তাহলে তো আমরা বলতে পারবো না যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট exhibits true and fair view অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ নট exhibits true and fair view। তাহলে এভিডেন্স ইজ এ কি এলিমেন্টস অফ দা সাবজেক্ট, কি এলিমেন্টস অফ দা অডিট। তারপর হলো রিপোর্ট, আমরা যেটা আউটপুট দিচ্ছি, যে অডিট অপিনিয়ন, দ্যাট ইজ দা রিপোর্ট। রিপোর্ট ইজ দা, রিপোর্টের অপশন যদি না থাকতো তাহলে কাজটা করি লাভ কি। তাহলে কয়টা হলো, একটা হলো ট্রাইপার্টিট ইনভলভমেন্ট, আরেকটা হলো সাবজেক্ট ম্যাটার, another one is suitable criteria, another one is the evidence, then is the report. These five are the key elements of audit assurance, key elements of assurance। আপনি দেখেন, আপনারা চিন্তা করেন, এর যে কোনো একটা যদি না থাকে, মনে করেন সাবজেক্ট ম্যাটার থাকলো না, তাহলে কিভাবে আপনি অডিট করবেন, কোনটা অডিট করবেন। আপনি মনে করেন সুইটেবল ক্রাইটেরিয়া, আপনি ভেরিফাই করার জন্য কোনো ক্রাইটেরিয়া সেটআপ করে দিল না, তাহলে আপনি কি করবেন, কাকে দিয়ে অডিট করবেন। আপনি যদি রিপোর্ট দেওয়ার অপশন না থাকে তাহলে আপনি অডিট করে কি করবেন। আপনার যদি এভিডেন্স না থাকে তাহলে আপনি কিভাবে বলবেন যে এই অপিনিয়নটা ঠিক বা এই অপিনিয়নটা ঠিক না। আপনি যদি সুইটেবল, আপনার যদি এভিডেন্স না থাকে তাহলে দ্যাট ইজ দা, এই জন্য আপনি দেখেন এই কয়টা জিনিস না থাকলে আপনার অপিনিয়ন কমপ্লিট হবে না, অপিনিয়নটা কমপ্লিট হবে না, অডিট অপিনিয়ন কমপ্লিট হবে না। তাহলে এই যে আপনার ইয়াগুলা, এই জন্য এটাকে কি এলিমেন্টস বলা হয়, এই জন্য এটাকে কি এলিমেন্টস বলা হয়। যে এই এলিমেন্ট, তাহলে পাঁচটা কি এলিমেন্ট, দেয়ার আর 5 টাইপস অফ কি এলিমেন্টস অফ অডিট অপিনিয়ন। একটা হলো ট্রাইপার্টিট ইনভলভমেন্ট, ট্রাইপার্টিট ইনভলভমেন্ট কারা কারা, একটা হলো ইউজার, আরেকটা হলো প্র্যাকটিশনার, আরেকটা হলো রেসপন্সিবল পার্টিস যিনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করে। তারপরে হলো আপনার সাবজেক্ট ম্যাটার, তারপরে সুইটেবল ক্রাইটেরিয়া, তারপরে এভিডেন্স, তারপরে হলো রিপোর্ট। তাহলে দেখেন এই যে পাঁচটা জিনিস আর আপনার মুখস্থ করা, আপনি দেখেন, আপনার যদি ট্রাইপার্টি না থাকতো, আপনি যদি সুইটেবল ক্রাইটেরিয়া না থাকতো, আপনার যদি এভিডেন্স না থাকতো, আপনি যদি রিপোর্টের প্রভিশন করা না থাকতো, তাহলে এটা কি এই কাজটা কি করা হইতো না, এই কাজটা করা হইতো না। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কি এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, কি এলিমেন্টস অফ এসুরেন্স। তাহলে এখান থেকে আমরা পরে আসি এই জায়গা থেকে, তাহলে শর্ট কোশ্চেন, মাল্টিপল কোশ্চেনের কি আসতে পারে, হাউ মেনি কি এলিমেন্টস ইন দ্য এসুরেন্স, 4 3 5 আপনাকে বলতে হবে এটা। দি হুইচ টু আর দ্য কি এলিমেন্টস অফ এসুরেন্স এসুরেন্স, একটা হলো সুইটেবল ক্রাইটেরিয়া, সাবজেক্ট ম্যাটার, ইন্টারনাল কন্ট্রোল, বিভিন্ন ধরনের কিছু লেখলো, পিক হুইচ টু আর দ্য কি এলিমেন্টস, ট্রাইপার্টিট বিভিন্ন এলিমেন্ট দেখে পাঁচটাতে যে কোনো দুইটা আপনাকে উঠে দিল। এই ধরনের আপনার শর্ট কোশ্চেন এখান থেকে, শর্ট মানে মাল্টিপল চয়েসের কোশ্চেন এভাবে আসতে পারে। তারপর আমরা ডিটেইলস কোশ্চেনে যখন যাব চ্যাপ্টার 1 এর, তখন এই জিনিসগুলো আমরা দেখব। তারপরে হলো আপনার, আমরা আরেকটা টপিকস এখানে এই চ্যাপ্টারে আলোচনা করা হচ্ছে, ট্রু এন্ড ফেয়ার। ট্রু এন্ড ফেয়ার, ট্রু এন্ড ফেয়ার, ট্রু মানে which is absolutely right, fair money which is not true but near to be true, which is absolutely right, absolutely factually right, factually, actually, absolutely right. True is the absolutely right, or fair is the factually right, which is not true but like to be true, যেটা সত্য না কিন্তু সত্যের মতো। আর ট্রুটা হলো
নিতান্তই সত্য। তো এটা এটা হলো ট্রু অ্যান্ড ফেয়ার। তারপরে আমরা আরেকটা জিনিস এখানে জানার চেষ্টা করব, রিজনেবল এসুরেন্স। রিজনেবল এসুরেন্সটা কি? রিজনেবলটা কি? হোয়াট ইজ দ্য রিজনেবল? হুইচ ইজ অ্যাকসেপ্টেবল টলারেবল লেভেল অফ assurance, which is reasonable. Reasonable means the is a high level of assurance but not absolute level of assurance. Reasonable assurance is not absolute level of assurance but is the high level of assurance. মানে যতটুক পর্যন্ত গেলে অডিটর satisfied to make himself confident that financial statement exhibits true and fair view. Financial statement true and fair view exhibits করে ওই এসুরেন্স লেভেলটাকে রিজনেবল এসুরেন্স বলা হয়। রিজনেবল এসুরেন্স বলা হয়। এসুরেন্স আমরা অ্যাবসলিউট লেভেল অফ এসুরেন্স অর্জন করতে পারি না কেন? অ্যাবসলিউট টাইম লিমিটেশনস এর কারণে, হিউম্যান লিমিটেশনস এর কারণে হোক, তারপরে কোম্পানির অ্যাকাউন্টিং সিস্টেমের কারণে হোক, বিভিন্ন কারণে এসুরেন্স অ্যাবসলিউট লেভেল অফ এসুরেন্স অর্জন করতে পারে না। একটা রিজনেবল লেভেল, একটা লেভেলে যা সে স্যাটিসফাইড হয়, ঠিক আছে আপনি আমাকে আমরা এটা মেনে নিলাম, এই জিনিসটা ঠিক আছে, এই যে একটা কনসেপ্ট বিল্ড আপ করা, এটাকে বলে রিজনেবল এসুরেন্স। এটাই হাই, এর বাইরে তার আর যাওয়ার যোগ্যতা নাই। কিন্তু আরো যাওয়ার ছিল, আরো যাওয়ার যেত, আরো অনেক দূর, অনেক অনেকগুলা চেকিং, অনেকগুলা ভেরিফিকেশনের অপশন আছে, কিন্তু সে এটা করছে না। That's why this is called reasonable assurance. That's why this is not absolute level of assurance. Absolute never become absolute. Why assurance never become absolute level of assurance? Because assurance provider always obtain the reasonable assurance, not absolute level of assurance provide accept করতে পারে না, প্রোভাইড করতে পারে না। সেই জন্য এটাকে রিজনেবল এসুরেন্স বলা হয়, অ্যাবসলিউট লেভেল অফ এসুরেন্স বলে না। যদি অ্যাবসলিউট লেভেল অফ এসুরেন্স হইতো তাহলে সবাই বলতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সিবিটস ট্রু ভিউ। আমরা যদি অ্যাবসলিউট লেভেল অফ এসুরেন্স অবটেইন করতে পারতাম তাহলে সবাই বলতো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সিবিটস ট্রু ভিউ। এটা কিন্তু সবাই বলতো না যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সিবিটস ট্রু এন্ড ফেয়ার ভিউ। আমরা রিজনেবল লেভেল অফ এসুরেন্স অবটেইন করতে পারছি দেখে এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক্সিবিটস ট্রু এন্ড ফেয়ার ভিউ। তারপরে এক্সপেকটেশন গ্যাপ একটা কনসেপ্ট এখানে দেখানো হয়, হুইচ ইজ এক্সপেকটেশন গ্যাপ। এক্সপেকটেশন গ্যাপ আমরা এটা নিয়ে আলোচনা করব। এক্সপেকটেশন গ্যাপ পরবর্তী চ্যাপ্টারগুলোতে ডিটেইল আলোচনা করা হয়। এটা যদি কোনো এসুরেন্স অ্যাক্টিভিটিজ এর আউটকাম রিজাল্টের উপরে যদি ডিফারেন্ট অপিনিয়ন হয়, ডিফারেন্ট কনসেপ্ট হয় বিটুইন ইউজার বা ইউজার এন্ড প্র্যাকটিশনারের মাঝে, বা তাহলে সেটাকে এক্সপেকটেশন গ্যাপ বলা হয়। যদি তাদের কনসেপ্টটা ডিফারেন্স হয়, মানে কোন একটা ট্রানজাকশন, কোন একটা রিপোর্ট, কোন একটা অপিনিয়ন যদি বলা হয় এটা ফেয়ার বা এটা ফেয়ার না, এটা কোয়ালিফাইড না এটা আনকোয়ালিফাইড, এই ধরনের যদি কোন একটা আউটকাম রিজাল্টের উপরে যদি আসে, ডিফারেন্ট আছে, সেই ধরনের ডিফারেন্স অফ অপিনিয়নকে এক্সপেকটেশন গ্যাপ বলা হয়। এক্সপেকটেশন গ্যাপ, এইটা এক্সপেকটেশন গ্যাপটা পরবর্তী চ্যাপ্টারগুলোতেও আলোচনা করা হবে, ডিটেইল আলোচনা করা হবে। তাহলে এই যে দেখেন, তাহলে এই যে অডিটের যে কনসেপ্ট, একটা হলো এসুরেন্সটা কি, এসুরেন্স এনগেজমেন্টটা কি, তারপরে হলো আপনার কি এলিমেন্টস অফ এসুরেন্স এনগেজমেন্টটা কি, ট্রু এন্ড ফেয়ার ভিউটা কি, রিজনেবল এসুরেন্সটা কি, যেটার উপরে ভিত্তি করে এসুরেন্সের রিপোর্ট প্রদান করা হয়, ট্রু এন্ড ফেয়ার ভিউ। আর এসুরেন্সের কাজ করতে গেলে মানুষের যেহেতু আমরা কেন এটা অ্যাবসলিউট লেভেল অর্জন করতে পারি না, রিজনেবল লেভেল অর্জন করি, সেটা এখানে বলা হয়েছে। এবং এসুরেন্সের কাজটা করতে গেলে যদি একটা মানুষের মাঝে এসুরেন্স প্রোভাইডার এবং এসুরেন্সের ইউজারের মাঝে একটা দূরত্ব তৈরি হইতে পারে, মন কষাকষি হইতে পারে, এটাও সম্পর্কে বলা আছে। তাহলে এইটাই ছিল কনসেপ্ট অফ দা এসুরেন্স এবং নিড ফর দ্য এসুরেন্স, কেন এসুরেন্সের দরকার।
কেন দরকার? তার এসুরেন্স প্রোভাইডারের রিলায়েবিলিটি বৃদ্ধি করা। এটা তো আমরা সাধারণত এসুরেন্সের উপকারিতা সম্পর্কে আমরা জানবো, এটা কোনো ইয়া না। তাহলে এই জন্য এটাকে কনসেপ্ট এন্ড নিড ফর দ্য ইন্স্যুরেন্স এই চ্যাপ্টারটা বলা হয়েছে। আর কিছু কোশ্চেন আছে, বলার আছে? জি। তাহলে আমরা আজকের মতো শেষ করতে পারি নাকি? জি স্যার। জি, জি স্যার। থ্যাংক ইউ এভরিবডি।